অ্যাসোসিয়েশন, FLA যেটা, সেটা আমরা পড়েছি। সরি, তারপর ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন, FWF, এটা এই দুইটা মানে সার্টিফিকেশনের ক্ষেত্রে তাদের মূলত ওয়ার্কিং এরিয়া বা কোড অফ কন্ডাক্ট বা ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটা আমরা আলোচনা করেছিলাম। এবং লাস্টে আমরা ISO পড়েছি, বিশেষ করে ISO 9000, যেটা হচ্ছে মূলত মানে ম্যানেজমেন্ট সিস্টেম, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্টের জন্য কি কি সিস্টেম অ্যাডপ্ট করা যায় সেই বিষয়ে একটা স্ট্যান্ডার্ড বা সার্টিফিকেশন। তো গত ক্লাসে আমাদের মোটামুটি এই 4টা সার্টিফিকেশন বা স্ট্যান্ডার্ড আমরা পড়েছি। তো সেই ধারাবাহিকতা আজকে আমরা আরো দু একটা পড়বো। এর মধ্যে BSCI যেটা ছিল, আহ, আহ, সেই BSCI এর আমরা কিছু কোড অফ কন্ডাক্টটা দেখবো। গত ক্লাসে আমরা মূলত অডিট চেকলিস্ট দেখেছিলাম। তার মানে হচ্ছে আমরা যদি BSCI সার্টিফিকেশনটা অ্যাচিভ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোন কোন সেগমেন্টে বা কোন কোন অ্যাসপেক্টে আমাদের কি করা হবে, অডিটটা করা হবে। তার মানে ফ্যাক্টরিতে আমাদের সেই ডেটাবেস গুলো আছে কিনা, বা ডকুমেন্টেশনটা প্রপারলি মেনটেন করা হচ্ছে কিনা, বা পলিসি গুলো অ্যাডপ্ট করা হয়েছে কিনা, এই বিষয়ে উক্ত কর্তৃপক্ষ তারা আসলে অডিটটা কন্ডাক্ট করবে। এবং সেই অডিটের উপর বেস করে তারা ডিসাইড করবে যে সার্টিফিকেশনটা কি কোনো একটা নির্দিষ্ট ফ্যাক্টরি পাবে কি পাবে না, তার উপর বেস করে। অ্যাপার্ট ফ্রম দোজ, তাদের আরো কিছু কি আছে, তাদের কোড অফ কন্ডাক্ট আছে। মানে হচ্ছে তারা মূলত কোন প্রিন্সিপালের উপর কাজ করে, ওই প্রিন্সিপাল গুলোকে ব্রেকডাউন করে পরবর্তীতে আসলে অডিট চেকলিস্টটা তৈরি করা হয়। আর আমরা আরো একটা সার্টিফিকেশন আমরা দেখার চেষ্টা করব। তার মধ্যে একটা হচ্ছে ETI, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ। তো এই দুইটা পড়লে মোটামুটি ভাবে আমাদের সার্টিফিকেশন পার্টটা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা আসলে স্টার্ট করি। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। তো এই কোড অফ কন্ডাক্ট গুলো ডিটেল পড়ার কিছু নাই, আসলে জাস্ট পয়েন্ট গুলো আমরা একটু দেখার চেষ্টা করব, তাহলেই হয়ে যাবে। আহ স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, সো এটা আমাদের হচ্ছে সেই BSCI আমরা যেটা গত ক্লাসে পড়েছিলাম। তো তাদের আসলে হচ্ছে কোড অফ কন্ডাক্টটা কি, বা তারা মূলত কি নিয়ে কাজ করে। আর এই যে M4E যেটা, এটা আসলে একটা গ্লোবাল বিজনেস অ্যাসোসিয়েশন, যারা বেসিকলি আসলে এনভায়রনমেন্টাল, সোশ্যাল এবং গভর্নেন্স পারফরমেন্স নিয়ে তারা মূলত কাজ করে। আমরা অনেকে ESG এই টার্মটা শুনেছি, এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স। ESG একটা বিগ ক্রাইটেরিয়া, যেটার উপর বেস করে আসলে কোন একটা কোম্পানির এই তিনটা পার্সপেক্টিভে আসলে তার পারফরমেন্সটাকে অ্যানালাইসিস করা হয়, বা এটা একটা টুলস আমরা বলতে পারি। ESG চেকলিস্ট থাকে, সে চেকলিস্টের উপর বেস করে তাদেরকে আমরা আসলে ফাইন্ড আউট করতে পারি যে তাদের পজিশনটা কিরকম। সো এইটা তো এখন এইটা এখান থেকে আসলে আমাদের মূলত আমাদের এই জিনিসগুলো দেখলেই হবে, দ্যাট মিনস কোড অফ কন্ডাক্ট। তো এই কোড অফ কন্ডাক্টের মধ্যে দেখো কি কি সিস্টেম আসলে আমাদের, বা কি কি পয়েন্ট অফ ভিউতে তারা আলোচনা করেছে। যেমন 1 নম্বর কোড অফ কন্ডাক্টে বলা হচ্ছে সোশ্যাল ম্যানেজমেন্ট সিস্টেম এবং ক্যাসকেডিং এফেক্ট। তো সোশ্যাল ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে কি, সোশ্যাল ম্যানেজমেন্ট সিস্টেমে যেটা ওরা বলেছে, আসলে পুরো কোম্পানিটাকে রান করার জন্য একটা সিস্টেম আসলে তৈরি করতে হবে। আমরা লাস্ট ক্লাসে যে আমরা পড়েছিলাম, কি বলা হয়, ISO পড়েছিলাম, সেখানে কিন্তু আমাদের একটা সিস্টেম ডেভেলপ করার কথা ছিল, যে একটা একটা প্রপার সিস্টেম এনশিওর করা। কারণ সিস্টেম যদি ডেভেলপ না হয়, আসলে সেই ইকোসিস্টেমটা ভেঙে পড়ে। কাসকেডিং ইফেক্ট কিন্তু এই ইফেক্টটা, এটা তুমি অনেকে নাম শুনেছো। এটা হচ্ছে দেখা যাচ্ছে যে কোন একটা ক্ষুদ্র, এটা কিভাবে বুঝাবো, যে ধরা যাক ছোট একটা কম্পোনেন্ট বা একটা স্টেক হোল্ডার, কিন্তু তার সিগনিফিকেন্সটা অনেক বড় হয়ে যায়। ফর এক্সাম্পল, বা এরকম বলা যেতে পারে যে, ধরা যাক, মানে এক্সাম্পলটা এরকম দিতে পারি, ধরা যাক কোন একটা ইকোসিস্টেমের মধ্যে কোন একটা স্পিসিস, বা ধরো কোন একটা উদ্ভিদ বা কোন একটা প্রাণী, ধরো সে যদি বিলুপ্ত, এক্সটিংক্ট হয়ে যায়, দেখা যাচ্ছে তার প্রভাবে পুরা সিস্টেমটা কলাপস করে, ইকোসিস্টেমটা কলাপস করে। ওইটাই হচ্ছে সেই ইফেক্ট। সেই জন্য ম্যানেজমেন্ট সিস্টেমটাকে তারা ওইভাবে আখ্যায়িত করেছে যে ম্যানেজমেন্ট সিস্টেমটা আগে ডেভেলপ করতে হবে। কারণ প্রপার ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমাদের ডেভেলপ না হয়, তাহলে সেই ক্ষেত্রে আসলে আমরা আমাদের যে মানে লক্ষ্যে, সেই লক্ষ্যে পৌঁছতে পারবো না।
দেন পরবর্তী যে পয়েন্টগুলো সেটা আসছে, যেমন ওয়ার্কার্স ইনভলভমেন্ট অ্যান্ড দ্য প্রোটেকশন। সো এই কথাগুলো তো আসলে আমরা জানি কম বেশি, যেমন এস্টাবলিশ রেসপন্সিবল অ্যান্ড জেন্ডার রেসপন্সিভ ম্যানেজমেন্ট প্র্যাকটিস দ্যাট ইনভলভস অল ওয়ার্কার্স অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেটিভ ইন সাউন্ড ইনফরমেশন এক্সচেঞ্জ অন ডিউ টু diligence process. Define long-term goals to protect workers in line with the aspiration of the employee BSA code of conduct. তার মানে হচ্ছে ওয়ার্কারদের যে ইনভলভমেন্ট সেটা এখানে রাখতে হবে, ওয়ার্কারদের মতামত নিয়ে আমরা এই সিস্টেমগুলোকে ডেভেলপ করব। সো এই বিষয়টা এখানে বলা হচ্ছে, এবং এখানে বলা হচ্ছে যে রেসপন্সিবল এবং জেন্ডার রেসপন্সিভ, নারী পুরুষ নির্বিশেষে আসলে জেন্ডার পার্সপেক্টিভটাকে আমরা মানে ইয়ে করে আমরা সিস্টেমটাকে ডেভেলপ করব, এটাই বলা হচ্ছে। তারপরে তারপরে বলা হচ্ছে রাইট অফ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন কালেকটিভ বার্গেনিং, তো অলরেডি বিন ডিসকাসড ফর মেনি টাইমস যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন তার মানে হচ্ছে তার মানে সংগঠন করার স্বাধীনতা থাকতে হবে এবং কালেকটিভ বার্গেইন করার ক্যাপাবিলিটি বা তার রাইটটা থাকতে হবে উইথ দ্য ম্যানেজমেন্ট। সো এইটাই বলা হচ্ছে দ্য রাইটস অফ ফ্রিডম, এটা আমরা অলরেডি পড়েছি, মানে সব কয়টা পয়েন্টই কম বেশি পড়া আছে আমাদের। দেন হচ্ছে নো ডিসক্রিমিনেশন ভায়োলেন্স অর হ্যারাসমেন্ট, যে আসলে কোনো বৈষম্য করা যাবে না বা ভায়োলেন্স ইন টার্মস অফ এভরিথিং, লাইক মানে রিক্রুটমেন্ট বলি, প্রমোশন বলি, তারপর হচ্ছে টার্মিনেশন বলি, বা ওয়েজেস বা তার ওভার টাইম বলি, বা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে তাকে যে সুযোগ সুবিধা দেওয়া হবে, বা তার যে আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্ট বা এই প্রসেসটা, এই প্রসেসের মধ্যে আসলে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। আর বাকিগুলো কম বেশি আমাদের জানা, আসলে খুব বেশি ডিসকাস করার দরকার নাই। ফর এক্সাম্পল ফেয়ার রিমিউনারেশন, হ্যাঁ ফেয়ার রিমিউনারেশনটা তার তো থাকা লাগবে ডেফিনেটলি, এটা তাকে একটা এমন একটা লিভেবল একটা ওয়েজেস তাকে দেওয়া লাগবে যেন সে মিনিমাম সে ওইটা অ্যাচিভ করতে পারে, এবং এটার জন্য আসলে কোন একটা নির্দিষ্ট দেশ আইএলওর সাথে মিলে সেই দেশ তার একটা ন্যূনতম মজুরি কিন্তু নির্ধারণ করে। সো বাংলাদেশেরও কিন্তু একটা মিনিমাম ওয়েজেস আছে, ইউকে বলো ইউএসএ বলো সব জায়গায় কিন্তু আছে। যেমন কিছুদিন আগে আমি দেখলাম ইউকেতে নতুন বাজেটে ওরা ন্যূনতম মজুরি পার ঘন্টায় 12 পাউন্ড করেছে, কথার কথা। তাহলে এইটা হচ্ছে তাদের নিজস্ব, তাহলে তুমি যদি ওই দেশে কোনো ফ্যাক্টরি বা কোনো ইয়ে চালাও, তো সেক্ষেত্রে মিনিমাম ওই রেট যেটা থাকবে মজুরির হার, সেটাকে মানে মাথায় রেখে তোমাকে মজুরিটা দিতে হবে। সো এই বিষয়গুলাই চলে আসে। ডিসেন্ট ওয়ার্কিং আওয়ার্স, মানে প্রচুর আলোচনা হয়েছে। অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, সো ডেফিনেটলি আসলে এখানে অনেকগুলা ইয়ে থাকবে, অনেক সময় তাকে ডেঞ্জারাস বা রিস্ক এনভায়রনমেন্টে কাজ করতে হয়। সো এই বিষয়গুলো যেন না হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে তাকে প্রোটেকশন মানে দেওয়া যায়। সো এইটাই আর কি বলছে অকুপেশনাল হেলথ সেফটি। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আসলে প্রত্যেকটা পয়েন্ট রিডিং পড়াটা আসলে খুব লজিক্যাল না, কারণ তোমরা এখান থেকে হয়তো 2-3টা পয়েন্ট দিতে পারো যেটা তোমাদের কাছে ইজিয়ার মনে হয়। সব কটা পয়েন্ট আন্ডারস্ট্যান্ডেবল, মানে ভেরি ইজি। যেমন আমি একটা র্যান্ডমলি একটা চুজ করি, প্রোভাইড অ্যাক্সেস টু সেফ অ্যান্ড ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, ইটিং অ্যান্ড রেস্টিং এরিয়াস ফ্রি অফ চার্জ, ওয়ার অ্যাপ্লিকেবল প্রোভাইড অ্যাক্সেস টু কুকিং অ্যান্ড ফুড স্টোরেজ এরিয়াস। সো ভেরি মাচ ক্লিয়ার যে আসলে এই পয়েন্টটা কি বোঝাতে চেয়েছে। সো এই বিষয়গুলো আসলে আমাদের আহ 2-3টা করে পয়েন্ট লিখলে হবে। নো চাইল্ড লেবার, সো আমরা জানি যে চাইল্ড লেবারটা আসলে করা যাবে না। স্পেশাল প্রোটেকশন ফর দ্য ইয়ং ওয়ার্কার্স, তো যারা ইয়ং ওয়ার্কার্স হবে তাদেরকে একটু স্পেশাল প্রোটেকশন দেওয়া লাগবে, কারণ তারা হয়তো নতুন থাকে, তাদের সবকিছু মানে হেলথ সেফটি মোরালস ডেভেলপমেন্ট এই প্রত্যেকটা পার্সপেক্টিভ থেকে তাদেরকে আসলে বা তাদেরকে আসলে ওই একটু হ্যাজার্ডাস বা একটু মানে যে ভারী কাজ যেগুলা সেগুলো থেকে তাদেরকে দূরে রাখা, মানে এরকম আর কি। তারপর হচ্ছে আমাদের বলা হচ্ছে নো প্রিকারিয়াস এমপ্লয়মেন্ট, এটা আসলে বলা হচ্ছে যে এমন ভাবে তুমি কোনো রিক্রুট ইয়ে করবা না যেটা সোশ্যাল এবং ইকোনমি ভালনারেবল হয়, বা তুমি তাকে কোনো কিছু না জানিয়ে তুমি তাকে আহ, নিয়োগ দিতে পারবা না। তাকে তুমি যখন নিয়োগ দিবে সেখানে কিন্তু তার টার্মস এন্ড কন্ডিশনসটা স্পেসিফিক লেখা থাকবে। আমরা যখনই যে কোনো জবে জয়েন করি সেখানে তার টার্মস এন্ড কন্ডিশন থাকে, হয়তো আমরা পড়ি বা পড়ি না সেটা অন্য জিনিস, বাট ওইখানে প্রত্যেকটা জিনিস আমাদের মানে স্পেসিফিক ভাবে মেনশন করা থাকবে। উইদাউট দিস তুমি তাকে কিন্তু এমপ্লয়মেন্ট দিতে পারবা না, কারণ ওই টার্মস এন্ড কন্ডিশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নো বন্ডেড ফোর্স লেবার, হিউম্যান ট্রাফিকিং, প্রোটেকশন অফ দ্য এনভায়রনমেন্ট, এথিক্যাল বিজনেস বিহেভিয়ার, এই পয়েন্টগুলো আমরা ক্লিয়ার যে বন্ডেড বা ফোর্স লেবার করানো যাবে না। প্রোটেকশন অফ দ্য এনভায়রনমেন্ট, ওরা একটা এনভায়রনমেন্টের ইস্যুটাও আসলে এখানে নিয়ে এসেছে। সো আর লাস্টে বলেছে এথিক্যাল বিজনেস বিহেভিয়ার, যে আসলে যে এনি সোর্স অফ ব্রাইবারি যেটা, এবং এই পয়েন্টটা কিন্তু এথিক্যাল বিজনেস বিহেভিয়ারটা কিন্তু আমাদের ইউনাইটেড নেশন গ্লোবাল 10 প্রিন্সিপাল যেটা, সেখানেও কিন্তু আমাদের এটা ছিল। সো আসলে ওগুলাকে বেস হিসেবে ধরা হয় আইএলও, ইউনাইটেড নেশন এবং বেশ কিছু আসলে হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড, প্লাস বেশ কিছু এনজিও থাকে, প্লাস লোকাল নর্মস বা লোকাল যে রুলস অ্যান্ড রেগুলেশনস, তার উপর বেস করে কিন্তু কোড অফ কন্ডাক্ট গুলো হয়, এবং তার রিফ্লেকশন গুলো আমরা এই প্রত্যেকটার এক্সপ্লেনেশনে যখন যাই তখন আমরা সেগুলা ফাইন্ড আউট করতে পারি।
সো এটা এখানেই বলেছে নট টেক পার্ট ইন এনি অ্যাক্ট অফ করাপশন, এক্সটর্শন অ্যান্ড এম্বেজলমেন্ট অর এনি ফর্ম অফ ব্রাইবারি ইনক্লুডিং বাট নট লিমিটেড টু প্রমিসিং, অফারিং, গিভিং অর এক্সেপ্টিং এনি ইমপ্রপার মানিটারি অর আদার ইনসেন্টিভ। মানে এই বিষয়গুলো, সো এথিক্যাল বিজনেস বিহেভিয়ার, এই বিষয়টাকে এনশিওর করা, বা আমরা সব ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। হ্যাঁ, সো এই বিষয়গুলো যেন আমরা প্রপারলি মেনটেন করতে পারি। সো দিস ইজ কল্ড এথিক্যাল বিজনেস বিহেভিয়ার। সো দিজ আর দ্য কোড অফ কন্ডাক্ট অফ বিএসসিআই। সো যখন আসবে তখন আমরা এই কয়টা কোড অফ কন্ডাক্ট লিখবো। আর আমরা এর আগের ক্লাসে যেটা পড়েছিলাম সেটা ছিল অডিট চেক লিস্ট। সো দ্যাটস ইট। সো যখন আসবে তখন আমরা জাস্ট এই পয়েন্টগুলো লিখবো, মেইন আমাদের হেডিং বা টাইটেলটা আমরা এনশিওর করব। আর দেন হচ্ছে আমরা মানে আমাদের এই টাইটেলটা পুরোটা আমরা লিখবো, লেখার পরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে হয়তো 2টা বা 3টা পয়েন্ট আমরা অ্যাড করে দিব। সো এই এই ফরম্যাটে আমরা অ্যান্সারটা করব। সো এইটা বিএসসি, আই হোপ এভরিওয়ান ইজ ক্লিয়ার। বিএসসি নিয়ে আমাদের মোটামুটি অনেক আলোচনা হলো। এখন লাস্ট আমরা আরেকটা স্ট্যান্ডার্ডে যাব, সেটা হচ্ছে এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ, ইটিআই। ওটা হচ্ছে, এক মিনিট, কোথায় গেল ইটিআই? আচ্ছা, ওকে, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইটিআই, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ। সো এইটা একটা ইয়ে, এবং এটা 20 ইয়ার্স হয়েছে আসলে। সো আমরা এখন দেখি যে ইটিআইটা আসলে কি, তার কোড অফ কন্ডাক্ট, যে ইটিআই বেস কোড, এখানে 9টা বেস কোড দেয়া আছে। সো আর এখানে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলা আছে যে এটা আসলে কিভাবে চলে আসলো বা কিভাবে তার গোড়াপত্তন হলো, এই বিষয়গুলো আসলে উল্লেখ করা। ফর এক্সাম্পল, for 20 years, ETI and our members have been a driving force in ethical trade. We influence, মানে ইটিআই তার পক্ষ থেকে আসলে বলছে এই বিষয়টা, business to act responsible and promote decent work together we tackle to complex challenges today's global supply chains। মানে তারা মূলত যে ইমপ্রুভিং দ্য লাইভস অফ দ্য ওয়ার্কার্স ওয়ার্ল্ড ওয়াইড, মানে মূল কথা সাম আপ হচ্ছে এইটাই, যে তারা হচ্ছে ওয়ার্ল্ডের যে গ্লোবাল সাপ্লাই চেন বা সোর্সিং যে হাব, সেখানে যারা ওয়ার্কার্সরা কাজ করছে তাদের একটা লাইফ, মানে ইমপ্রুভিং দ্য লাইভস, মানে তাদের যে মানে কর্মপরিবেশ এবং তাদের জীবনমান উন্নতকরণের জন্য তারা হচ্ছে মূলত কাজ করে যাচ্ছে। দ্যাট মিনস সোশ্যাল কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড বা সার্টিফিকেশন আমরা বলতে পারি। তো এখন এখানে বলা আছে যে তাদের মেম্বার্স কারা। তো এখানে বলা আছে মোর দেন 80 গ্লোবাল কোম্পানিজ, মানে 8টা বলছে 80টা গ্লোবাল কোম্পানি আসলে এখানে আছে এবং ব্র্যান্ড গুলো আছে, তারা হচ্ছে এটার মধ্যে ইনক্লুডেড। তারপর হচ্ছে ইউনিয়ন ফেডারেশন রিপ্রেজেন্ট ওভার 180 মিলিয়ন ওয়ার্কার্স ওয়ার্ল্ডওয়াইড ভিয়া দ্য ট্রেডস ইউনিয়ন কংগ্রেস এন্ড আদার ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন অ্যান্ড থ্রু দেম অ্যাক্টিভলি এনগেজড অ্যাফিলিয়েটেড ইউনিয়নস। তার মানে হচ্ছে এই যে 180 মিলিয়ন ওয়ার্কার, তাদের যে ফেডারেশন গুলা, এই ফেডারেশন গুলা তারা এখানে কানেক্টেড। এর বাইরে আবার আছে এনজিও, বিভিন্ন এনজিও যারা হচ্ছে প্রায় 40টার অধিকতর দেশে কাজ করছে, সেই এনজিও গুলো হচ্ছে তার পার্ট বা স্টেক হোল্ডার বলা যায় বা তাদের মেম্বার বলা যায়। তার মানে হচ্ছে গ্লোবাল যে কোম্পানিগুলো আছে বা ব্র্যান্ড যেগুলো সেগুলা, প্লাস হচ্ছে ওয়ার্কার্স রিপ্রেজেন্টেটিভ বা ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন এনজিও, এরা মিলে আসলে এই ইনিশিয়েটিভটা তারা মূলত নিয়েছে। সো এইখানে আর তেমন কিছু আলোচনা দরকার নাই, কারণ এইখানে আমাদের হিস্ট্রিটা জানা ইম্পর্টেন্ট হচ্ছে তাদের বেস কোড কোনগুলা। সো এখানে দেখা যাচ্ছে যে প্রায় 9টা, টোটাল 9টা বেস কোড দেয়া আছে, এবং মানে ওই 9টা অলরেডি আরো 9টা জায়গার মতোই, মানে ওই কোড অফ কন্ডাক্ট বলি, ফেয়ারওয়্যার ফাউন্ডেশন, সব কয়টা একই রকম। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি সিমিলার, লাইক এমপ্লয়মেন্ট ইজ ফ্রিলি চুজেন। 2 নম্বরে বলা হচ্ছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড দ্য রাইট টু কালেকটিভ বার্গেনিং আর রেসপেক্টেড। So it already discussed. Working conditions are safe and hygienic, safety and health issues. Child labor shall not be used. So already discussed. Living wages are paid. Remuneration বা তাদের যে বেতন ভাতার বিষয়টা, ওয়ার্কিং আওয়ার্স আর নট এক্সেসিভ। দেন দেয়া আছে নো ডিসক্রিমিনেশন ইজ প্র্যাকটিসড, regular employment is provided, and then no harsh or inhuman treatment is allowed. So
এই যে 9টা পয়েন্ট, তোমাদের কাজ হচ্ছে 9টা পয়েন্ট আসলে একটু মনে রাখা। ফর এক্সাম্পল, পরীক্ষা যদি কোয়েশ্চেন আসে যে ইটিআই এর বেস কোড কোনগুলো, সেগুলো এক্সপ্লেন করো, তখন এই 9টা বেস কোড, সেটার টাইটেলটা মনে রাখতে হবে, আর এর ভিতরে এক্সপ্লেনেশনটা নিজ ভাষায় লিখলেই হবে। বাট এই 9টা মনে রাখতে হবে, কারণ এক একটা জায়গায় এক এক রকম। S8000 8টা, র্যাপে 12টা, তারপর হচ্ছে ফেয়ার ওয়ার ফাউন্ডেশনে হচ্ছে আমরা পড়লাম 8টা, ফেয়ার লেবার অ্যাসোসিয়েশনে পড়লাম 9টা, আবার আজকে আমরা পড়ছি এখানে ইটিআই, এখানেও 9টা। সো এখানে এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে। সো আর বাকি ব্যাখ্যা যেগুলো আছে সেগুলো আসলে তো আমরা মানে খুব বেশি আসলে আহ, দরকার নাই। যেমন এমপ্লয়মেন্ট ইজ ফ্রিলি চুজেন, মানে নো ফোর্সড বন্ডেড অর ইনভলান্টারিলি প্রিজন লেবার, মানে এই বিষয়গুলো করানো যাবে না। মানে যে বন্ডেড লেবার বা ফোর্স লেবার, এই বিষয়টা করানো যাবে না। তারপর ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এন্ড দ্য রাইট টু কালেকটিভ বার্গেনিং আর রেসপেক্টেড অ্যাজ ইউজুয়াল, কারণ দেখা যাচ্ছে যে ওদেরই পার্ট হচ্ছে ট্রেড ইউনিয়ন গুলো। সো ওরা তো অবশ্যই ট্রেড ইউনিয়নটাকে তারা স্বাগত জানাবে। সো এবং এই বিষয়ে তাদের একটা বেস কোড অবশ্যই থাকবে। সো এখানে এই পয়েন্টটাই বলা হয়েছে। তারপর 3 নম্বরে বলা হয়েছে ওয়ার্কিং কন্ডিশনস আর সেফ অ্যান্ড হাইজিনিক, হেলথ এবং সেফটি, এই বিষয়টা আসলে এনশিওর করা। তো এখানে দেখা যাচ্ছে যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো থাকবে, আমাদের যে বিভিন্ন অ্যাটমসফেরিক কন্ডিশন বা আমাদের যে রিস্কি বা ডেঞ্জারাস যদি এনভায়রনমেন্টে কাজ হয়, সেখান থেকে প্রোটেকশন দেওয়ার জন্য সেটা এনশিওর করা। প্লাস ক্লিনলিনেস, নিট অ্যান্ড ক্লিনলিনেস, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, বা এই যে মেডিকেল সার্ভিসগুলো দেওয়া। সো এই বিষয়গুলো আসলে এই ওয়ার্কিং কন্ডিশনস মানে সেফ অ্যান্ড হাইজিনিক, এই বিষয়গুলো এখানে থাকবে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের চাইল্ড লেবার শল নট বি ইউজড, অলরেডি ডিসকাসড। সো এটা বলা হয়েছে। লিভিং ওয়েজেস আর পেইড, যে বেতন ভাতা ইস্যুটা, বেতন ভাতা, বোনাস বা অন্যান্য যে ইস্যুগুলো, সেগুলো ঠিকঠাক মতো পে করা। ওয়ার্কিং আওয়ার্স আর নট এক্সেসিভ, অলরেডি ডিসকাসড। ওয়ার্কিং আওয়ার্স কতক্ষণ হবে আমরা সবাই জানি। নো ডিসক্রিমিনেশন ইজ প্র্যাকটিসড, সো দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন ইন হায়ারিং, কম্পেনসেশন, অ্যাক্সেস টু ট্রেনিং, প্রমোশন, টার্মিনেশন or রিটায়ারমেন্ট, এটসেট্রা এটসেট্রা, বেসড অন রেস, কাস্ট, ন্যাশনাল অরিজিন, রিলিজন, এজ, ডিসএবিলিটি। সো এই বিষয়গুলোর উপর বেস করে আসলে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা যাবে না। সো এইটা একটা। তারপর বলা হচ্ছে রেগুলার এমপ্লয়মেন্ট ইজ প্রোভাইডেড। সো এখানে বলা হচ্ছে যে পসিবল, আমাদের যে কি বলা হয়, টু এভরি এক্সটেন্ট পসিবল ওয়ার্ক পারফর্ম মাস্ট বি অন দ্য বেসিস অফ রিকগনাইজ এমপ্লয়মেন্ট রিলেশনশিপ থ্রু ন্যাশনাল ল অ্যান্ড প্র্যাকটিস। তার মানে আমাদের যে ন্যাশনাল ল থাকবে, সে ন্যাশনাল ল এর উপর বেস করে আমাদের এটা প্র্যাকটিস করতে হবে। যেমন আমরা হয়তো নেক্সট ক্লাসে বা আজকেও শুরু করতে পারি বাংলাদেশ লেবার ল। সো ওই লেবার ল যেটা থাকবে, সো তার উপর বেস করে আসলে তাকে পরিচালনা করা লাগবে। যে ন্যাশনাল ল, নো হার্শ অর ইনহিউম্যান ট্রিটমেন্ট, সেগুলো আমরা জানি মোটামুটি। সো এগুলো আসলে আর খুব বেশি এক্সপ্লেনেশন দরকার নাই। টোটাল 9টা বেস কোড, এই 9টা বেস কোড মনে রাখলেই হবে। সো এটা এটা হচ্ছে ইটিআই, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ। ওকে, সো আই হোপ এভরিওয়ান ইজ ক্লিয়ার। এগুলো আসলে একটু মুখস্থ নির্ভর, এই জন্য একটু দ্রুত যাচ্ছি। সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে কি কি সার্টিফিকেশন বললাম, কেউ একজন সাম আপ করো। তোমাদের ক্লাস স্যার একদম কে? না, তোমার বলা লাগবে না। দেখি আর কে কে এখানে প্রেজেন্ট। ID 2, রেবেকা সুলতানা রিশা, তুমি কি আছো? ও নাই। তারপরে হচ্ছে শেখ, দেখো ID 2 কিন্তু আজকে নাই, সে এখানে দেখাচ্ছে বাট নো রেসপন্স। তারপরে এখানে কাকে জানি দেখলাম, ID 5, শেখ MD সাইফুল্লাহ, আছো? নাই। তারপর হচ্ছে ID 29, ফাউজিয়া, নাই। তারপর হচ্ছে ID 40, MD রাশিদুল ইসলাম, নাই। কেউই তো না, এরা কিন্তু কেউ প্রেজেন্ট পাবে না, যে 4জন আমি নোট ডাউন করে রাখতেছি। নো রেসপন্স। তারপর হচ্ছে ID 63, আসমাউল হোসনা আমাকে রিদি, আছো? নাই। দেন হচ্ছে হ্যালো ID 79, শাহেদ। স্যার, ID 63। হ্যাঁ, আছো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, পাওয়া গিয়েছে একজন অবশেষে, নাহলে তো মান সম্মান ডুবে যাচ্ছিল আমার। ক্লাসের যে অবস্থা, এই ক্লাস আসলে নেওয়াটা খুবই লজ্জাজনক অবস্থা ঠেকছে। আচ্ছা, তুমি বলো, সাম আপ করো যে আসলে কি কি পড়ানো হয়েছে।
So far, from the very beginning till now, right now, what we have been discussed. স্যার আমি আসলে ডিনার করছিলাম, শুনতে পাইনি। এই যে অবস্থা দেখেছো অবস্থা, ডিনার করা অপরাধ না, কিন্তু তোমার তো অ্যাটলিস্ট মাথায় থাকা লাগবে কি কি পড়েছো। খুবই খারাপ অবস্থা দেখছি তোমাদের। অয়ন আছো? স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কি অবস্থা কেন তোমাদের ক্লাসের? স্যার একটু আসলে বেকায়দা অবস্থা। তাহলে তো এই শুধু শুধু ক্লাস নিয়ে তো লাভ নাই। সরি স্যার স্যার, এখন আসসালামু আলাইকুম। Rather স্যার আমি আমি আসলে বলবো। কি বলা হয়, তাহলে আমি আসলে ক্লাসটা ক্লোজ করে দিই। স্যার যা কি স্যার, কয়েকজন স্যার করতেছে স্যার, আর এখন স্যার কয়েকজন তো করবে, আসলে স্বাভাবিক না? ওইটা তো আসলে আমাদের ডাউট নাই, গত ক্লাসেও একই অবস্থা, আজকেও একই অবস্থা। তো আমারও টাইম ওয়েস্ট হচ্ছে। রাদার ম্যাটেরিয়াল সরি গুলো দিয়ে দিচ্ছি, স্যার দ্যাট কুড একটু বি বেটার সলিউশন। তুমি এক কাজ করো, স্ক্রিনশটটা নাও। স্ক্রিনশটটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে একটু সেন্ড করো। স্যার আমি আমি ওভারভিউ করব শুরু থেকে যা না, হয়েছে। তোমাকে কি ডেকেছি? আচ্ছা ঠিক আছে স্যার। আমি তো অন্তত কত 8 জন না 9 জনকে ডাকলাম। ওভারভিউ ডাজন্ট ম্যাটার, দ্য ম্যাটার ইজ ইয়োর কন্ট্রিবিউশন অ্যান্ড রেসপন্স। অ্যাটলিস্ট মিনিমাম রেসপন্স তো লাগবে। এনিওয়েজ, তো তুমি নিয়েছো অয়ন? স্ক্রিনশটটা নিয়ে ওই হোয়াটসঅ্যাপে আজকের উপস্থিতিদের সেন্ড করো। স্যার নিয়েছি স্যার, এটা কি স্যার আচ্ছা, দিয়ে দিবে এখনই স্যার? হ্যাঁ হ্যাঁ, এখনই দিয়ে দাও। ওকে, দিয়েছো? জি স্যার ওকে। পাঠিয়েছি স্যার আপনি। ওকে, রিসিভড। তো ঠিক আছে, তাহলে আমরা ক্লাস এখানে শেষ করে দিচ্ছি আজকে। স্যার আমরা আরেকটু পড়তে চাই।
you